পূর্বের পার্টে আমরা দেখেছি ডন আর সারা রিচার্ডের পুরনো ড্রাইভারের থেকে জানতে পেরেছিল রিচার্ড ২০ বছর আগে এতিমখানা থেকে চ্যাং নামের একটা ছেলেকে স্পন্সর করেছিল। যদি এই চ্যাংয়ের খোঁজ পাওয়া যায় তাহলে ডনের মায়ের কেস অলমোস্ট সলভ হয়ে যাবে। তো এই পার্টের শুরুতে দেখানো হয় তাদেরকে খোঁজার সম্পর্কে জানার পরে ফ্রেড বলে ২০ বছর আগের কথা, আমরা তো এতটুকু জানি না যে এই চ্যাং কোথায় থাকতে পারে। এটা তো চ্যাংয়ের ছোটবেলার ছবি। যদি প্রোগ্রেশন সফটওয়্যারের সাহায্যের মাধ্যমে এটা জানা যায় যে সে কীরকম দেখতে, তাহলেও তার মধ্যে একটু সময় লাগবে। তবে একটা কাজ করো, তোমরা দুজন গিয়ে ওই এতিমখানায় তার ব্যাপারে খোঁজ করার চেষ্টা করো। পরের দিন ডন আর সারা এতিমখানায় গিয়ে চ্যাংয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সেখানকার ইনচার্জ নতুন, তাই সে চ্যাংয়ের ব্যাপারে বেশি কিছুই জানতো না। কিন্তু সে তাদেরকে চ্যাংয়ের একটা ডকুমেন্ট দেয় আর পরামর্শ দেয় যে হয়তো ইন্সপেক্টর চ্যাংয়ের ব্যাপারে অবশ্যই কিছু জানে। এর মধ্যে এতিমখানার কিছু বাচ্চারা ডনকে তাদের সাথে খেলার জন্য ডাকে। ডনও গিয়ে তাদের সাথে মজা করে খেলা শুরু করে। ওইদিকে এতিমখানার ইনচার্জ সারাকে বলে, তোমার বয়ফ্রেন্ড তো অনেক ভালো মনে হচ্ছে, তার ব্যাপারে তুমি কখনো কিছু বলনি কেন? সারা বলে, না না, সে আমার বয়ফ্রেন্ড নয়, আমি তার কোম্পানিতে কাজ করি। ওইদিকে রিচার্ডের নিকের উপরে সন্দেহ হয়েছিল, তাই সে তার ড্রাইভারকে বলে নিকের বাসায় চলো। ড্রাইভারও রিচার্ডকে নিকের বাসায় নিয়ে যায়। নিক তো বাসায় ছিল না, কিন্তু রিচার্ড দরজা খুলে ভেতরে চলে যায়। সেখানে সে অনেকগুলো ফাইল ও ছবি দেখতে পায়। ইউক্যান কোম্পানির টপ সিক্রেট ফাইলও সেখানে রাখা ছিল। রিচার্ড বুঝতে পারে না যে নিক এসব ফাইল কেন কালেক্ট করেছে, তাই সে পুরো বাসা দেখে বেডের উপরে বসে পড়ে। আর সেখানে একটা ছবি দেখে রিচার্ড চমকে যায়। আসলে এই ছবিতে রিচার্ড নিজেই ছিল, যে অফিসের একটা কলিগের সাথে ভালোবাসার নাটক করে তাকে প্রেগনেন্ট করেছিল, আর তারই ছেলে হচ্ছে এই নিক, মানে নিক রিচার্ডেরই ছেলে। এসব কিছু জেনে রিচার্ড একদম অবাক হয়ে যায় আর সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ডন ইন্সপেক্টরের সাথে দেখা করে। ইন্সপেক্টর বলে, আমি জানি তুমি এই ব্যাপারে ইনভেস্টিগেশন করছো, কিন্তু এসব মামলায় তুমি সারাকে জড়িও না, এমনিতেও তার লাইফে অনেক প্রবলেম চলছে। ডন বলে, তুমি একটা কথা বলো যে তুমি কি চ্যাং নামের কোনো ছেলেকে চিনতে, যে ২০ বছর আগে এতিমখানায় থাকতো? ইন্সপেক্টর তো কিছু বলতে চায় না, উল্টো ডনকে ওয়ার্নিং দিয়ে যায় যে সারাকে যদি ছেড়ে না দাও তাহলে খুবই খারাপ হবে। ওইদিকে নিক তার বাসায় আসে আর বেডকে দেখে বুঝতে পারে যে কেউ তো এখানে বসেছিল। বেডের ওপরে কিছু চুল পড়া দেখে নিক বুঝতে পেরে যায় যে অবশ্যই এখানে রিচার্ড এসেছিল। নিক তাড়াতাড়ি রিচার্ডকে কল না করে বরং তার ড্রাইভারকে কল করে আর বলে, রিচার্ড স্যার নিজের একটা জিনিস আমার ঘরে রেখে গেছে, আমি নিজে সেটা কালকে ফিরিয়ে দেব, কিন্তু হ্যাঁ তুমি তাকে কিছু বলো না। ড্রাইভারও তার কথার মধ্যে বলে, হয়তো সে কিছু ভুলে রেখে চলে গেছে, আমরা সেখানে গিয়েছিলাম। তো এই কথা শুনে নিক একদম শিওর হয়ে যায় যে রিচার্ড তার বাসায় এসেছিল। তো নিক যখন দেয়ালের উপরে থাকা একটা স্ক্রিন সরায় তখন দেখা যায় সেখানে রিচার্ডের অনেক ছবি ছিল, যেগুলো দেখে নিক বলে, অবশেষে আপনি এত দূরে চলে এসেছেন বাবা। এখানে কনফার্ম হয়ে যায় যে আসলেই নিক রিচার্ডেরই ছেলে। ওইদিকে ফ্রেড চ্যাংয়ের ছোটবেলার ছবি এস প্রোগ্রেস সফটওয়্যার দিয়ে দেখে যে কেমন হবে চ্যাং। তো এর ফাঁকে ফ্রেড ডনকে বলে, যদি তুমি সত্যি সারাকে ভালোবাসো তাহলে নেক্সট স্টেপে চলে যাও, তাকে প্রপোজ করো ইয়ার। এটা বলার কারণে ডন তাকে দেখতে থাকে। ফ্রেড বলে, আরে আমাকে কেন দেখছিস ভাই, সে কি তোকে ভালোবাসে না? মানে তোর ভালোবাসা কি ওয়ান সাইড নাকি? ডন তাকে গালি দেয়ার বলে, ফালতু প্রশ্ন করা বাদ দাও আর চুপচাপ কাজ করো। কিন্তু তার এই প্রশ্ন ডনকেও ভাবতে বাধ্য করে ফেলে। আর পরের সিনে সে সারাকে জিজ্ঞেস করেই ফেলে, আমাদের মধ্যে কি রকমের রিলেশনশিপ আছে? সারা বলে, আমাদের মধ্যে অনেক সিম্পল রিলেশনশিপ চলছে, আপনি সিও স্যার আর আমি আপনার এমপ্লয়ি, আপনি ডিটেকটিভ আর আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। এই কথা শুনে ডন মনে মনে বলে, ওহো, সে তো আমার থেকেও স্মার্ট, সে খুব সহজে উত্তর দেবে না। এটা ভেবে ডন বলে, শুধু এতটুকুই সম্পর্ক আছে, এর থেকে বেশি গভীর রিলেশনশিপ নেই আমাদের মধ্যে? সারা তো বুঝতে পারে না যে সে কি উত্তর দেবে, তাই সে ডনকে শুধু দেখতেই থাকে। আর এখানেই এই সিন কাট হয়ে যায়। পরের দিন নিক রিচার্ডকে কিছু ফাইল দেখায়। তখন রিচার্ড বলে, তাড়াতাড়ি কেনেথের অফিস খালি করো, কারণ সে বেল পেতে যাচ্ছে, আর যেই কেনেথ বাইরে আসবে তখনই আমি তাকে ইউএসএ পাঠিয়ে দেব, তাই সব ফাইল ডিস্ট্রয় করে দাও, আর বিশেষ করে তোমার বাসায় যে ফাইলগুলো আছে সেগুলোকেও। এই কথা শুনে নিক একটু চমকে যায়। তো এখানে রিচার্ড বলে, এখন তোমার ওখানে একা থাকার প্রয়োজন নেই, তুমি তোমার জিনিস নিয়ে আমার বাসায় চলে আসো। শুরুতে আমাদের দুজনের একটু অন্যরকম ফিল হবে, কিন্তু একসাথে থাকলে সব কিছুই ঠিক হয়ে যাবে। এই কথা শোনার পর তো নিকের খুশির সীমানায় থাকে না, কারণ সেই সময়ের জন্যই তো অপেক্ষা করছিল এতদিন ধরে।
এরপর রিচার্ড তাকে জিজ্ঞেস করে, এখন তুমি বলো তুমি কি খোঁজ করছো? নিক বলে, কেনেথ একটা মেয়ের সাথে ডেট করেছিল আর তাকে ধোঁকা দিয়েছে। ওই মেয়ে কেনেথের থেকে বদলা নেওয়ার জন্য কেনেথের বাসায় আসে। তখন মেয়েটা ওই নেকলেস দেখতে পায় আর সেই মেয়েকে জিজ্ঞেস করার পর ডন জানতে পেরেছে যে ওই নেকলেস আপনার বাসায় ছিল। ডনের একজন বন্ধু আছে যার নাম ফ্রেড, সে একজন লয়ার, আর সারাও তাদের সাথেই আছে, সে তাদের সাথে কাজ করছে। সারাও আমাদের সাথে ওই এতিমখানায় থাকতো। তারা তিনজন মিলে ওই নেকলেসটাকে খুঁজছে। অন্যদিকে ডন আর সারা একটা স্কুলে যায় যেখানে 20 বছর আগে চ্যাং লেখাপড়া করত। তারা একটা টিচারের খোঁজ করে যে অনেক বছর থেকে এই স্কুলেই কাজ করে। তারা ওই টিচারকে চ্যাংয়ের ছবি দেখায়, সে চ্যাংকে চিনতে পেরে যায় আর তাদেরকে তাড়াতাড়ি করে বলে যে সে তো অনেক স্মার্ট ছেলে ছিল, সে আমার বেস্ট স্টুডেন্ট ছিল, কিন্তু হঠাৎ করে সে একদিন স্কুল ছেড়ে চলে যায়। চলে যাওয়ার 10 দিন পর তাকে আমি আবার দেখি। তার চেহারা তো বদলে গিয়েছিল, সে তার নামও বদলে ফেলেছিল। তার নতুন নামটা হচ্ছে, এইভাবে সে ভাবতে শুরু করে। আর এখানে সিন কাট করে আমাদের ফ্রেডকে দেখানো হয় যে ওই সফটওয়্যারের মাধ্যমে চ্যাংয়ের প্রেজেন্ট চেহারা দেখে ফেলেছিল। ফ্রেড তাড়াতাড়ি ডনকে কল করে বলে, এখন তারা জানতে পেরে যায় যে চ্যাং আর অন্য কেউই নয় বরং নিক। এখান থেকে আমাদের নিককে দেখানো হয় যে কেনেথের অফিসে কেনেথের জায়গায় বসে আছে। আসলে এই সিটে বসার ইচ্ছে ছিল তার, আর অবশেষে তার ইচ্ছেটাও পূরণ হয়ে গিয়েছে। এটা ভেবে সে অনেক খুশি হয়। অন্যদিকে ইন্সপেক্টরের চ্যাংয়ের ব্যাপারে কিছু মনে পড়ে যে পাস্টে ডনের মা চ্যাংয়ের সাথে কথা বলছিল। ডনের মা চ্যাংকে বলছিল, বাবা তুমি চিন্তা করো না, তোমার বাবা তোমাকে খুব তাড়াতাড়ি নিতে আসবে, তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। তো এখানে সিন কাট হয়ে আমাদের প্রেজেন্টে দেখানো হয় ডন তার অফিসে আসে আর নিককে তার অরিজিনাল নামে ডাকে, মানে চ্যাং বলে। ডন বলে, আমি তোমার ব্যাপারে সবকিছুই জানতে পেরেছি। নিক বলে, হ্যাঁ এটা আমারই নাম, এতে তোমার কি উদ্দেশ্য, তোমার কি সমস্যা, এটা আমাকে বলো। ডন বলে, প্রবলেম এটাই যে আমার মায়ের হত্যার পর তুমি স্টাডি করার জন্য ইউএসএ গিয়েছিলে আর রিচার্ড তোমাকে স্পন্সর করেছিল আর তুমি তার জন্যই কাজ করছো। আমার তো কোনো কিছু ফিল হচ্ছে। নিক বলে, আমারও আমার পাস্টের জন্য অনেক কষ্ট হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায় আর আমাকে এতিমখানায় রেখে আসে, কিন্তু সেখানে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু তোমার মাই ছিল। তাকে আমি এঞ্জেল লেডি বলে ডাকতাম। তোমার মা আমাকে প্রমিস করেছিল যে আমাকে স্টাডি করার জন্য ফরেনে পাঠাবে। এই কথা শুনে আমি অনেক বড় আশা নিয়ে বসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় তার মৃত্যু হয়ে যায়। কিন্তু যখন রিচার্ড স্যার এই কথা জানতে পারে তখন সে আমাকে ইউএসএ পাঠানোর জন্য স্পন্সর করেছে আর আমার লেখাপড়ার সব খরচও সেই করেছে। এখন তুমি বলো যে লোক আমার জন্য এত কিছু করেছে, তার জন্য আমি তার রফাদার হয়েছি, এতে ভুল কি হয়েছে? এর মধ্যে তোমার কি সমস্যা হতে পারে? এই কথা শুনে ডনেরও মনে হয় যে হ্যাঁ, এর কথা তো ঠিকই মনে হচ্ছে। মনে হয় ডন তার ইনভেস্টিগেশনের মধ্যে এক অচল অবস্থায় পৌঁছে গেছে। এখানে তার জিজ্ঞেস করার মতো কিছুই নেই। তাই ডন হতাশ হয়ে তার টিমের কাছে ফিরে আসে আর বলে, আরে ইয়ার, এই চ্যাংয়ের কথা আমার একদম ঠিক মনে হলো, তবে আমার এটাও মনে হচ্ছে এই চ্যাং কোনো না কোনো কথা তো অবশ্যই লুকাচ্ছে। ওইদিকে নিক রিচার্ডকে সব কিছু বলে দেয়, ডন তাকে কি কি জিজ্ঞেস করেছিল আর সে কি কি উত্তর দিয়েছে। কিন্তু নিক ডনকে এই কথা বলেনি যে সে আসলে রিচার্ডের ছেলে। এখানে নিক বলে, এখন ডনের ইনভেস্টিগেশন শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এই জন্য আপনি চিন্তা করবেন না, আপনার জন্য কোনো তদন্ত হবে না। অন্যদিকে ডনের সেক্রেটারি ডনকে একটা ইনভাইটেশন দেয় আর বলে, ইউক্যান কোম্পানি এতিমখানায় অনেকদিন হলো ডোনেশন দিচ্ছে আর এই ফাংশনে অনেক বড় বড় লোকজন আসবে, আপনাকেও ইনভাইট করা হয়েছে, আপনি যদি যান তাহলে খুবই ভালো হবে। এতে ডনও রাজি হয়ে যায়। ওইদিকে সারার কাছে রিচার্ডের কল আসে যে ফাংশনে তাকেও ইনভাইট করে। পরের সিনে আমাদের ওই ফাংশন দেখানো হয় যেখানে অনেক বড় বড় লোক এসেছে, তারাই যারা এতিমখানায় ডোনেশন দেয়। সারাও সেখানে পৌঁছে যায় আর রিচার্ডের সাথে দেখা করে বলে, আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। রিচার্ড বলে, তুমি তো এতিমখানায় বড় হয়েছো তাই না, আর এখন ডনের আগে পিছে ঘুরো, রাইট? সারা রিচার্ডের কথার মধ্যে কিছু ভুল উদ্দেশ্য মনে হয়, তাই সারা আবারও রিচার্ডকে ধন্যবাদ জানিয়ে বলে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাই আমি চলে যাচ্ছি। কিন্তু রিচার্ড তো তাকে ছাড়েই না আর প্রশ্নের উপরে প্রশ্ন করতে থাকে। রিচার্ড বলে, তুমি আর ডন কি দুজনকে ভালোবাসো? সারা কোনোভাবে তাকে ম্যানেজ করে। তখনই ডনের সেক্রেটারি সারার দ্বিধা দেখতে পায় আর ডনকে গিয়ে বলে, কিন্তু ডন সেই দিকে দেখার আগেই রিচার্ড স্টেজে উঠে বলে, আমি এখন একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই। এরপর রিচার্ড সারাকে স্টেজের উপরে ডাকে আর সারার ইনসাল্ট করা শুরু করে যে এই মেয়ে এতিমখানায় বড় হয়েছে, আবার সে আমার কোম্পানিতে জয়েন হয়েছে। শুধু এতটুকুই না, সে আমার লবণকে আমার ছেলের বিরুদ্ধেই কাজ করছে আর শেষ পর্যন্ত সে আমার ছেলেকে জেলে পাঠিয়ে দিয়েছে।
এতটাই ভালো মেশে। এখন সে নিজেই নিজের ব্যাপারে আপনাদের সবাইকে বলবে। এই কথা বলে রিচার্ড সারার হাতে মাইক ধরিয়ে দেয়। সারা একদম হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তখনই ডন মাইক হাতে নিয়ে বলে, হয়তো মিস্টার রিচার্ড এটা জানতে চাচ্ছে যে আমি সারাকে কাজে কেন রেখেছি। যদি সারার জীবন বৃত্তান্ত কেউ একবার দেখে নেয় আর যদি তাকে জব না দেয় তাহলে সে আসলেই কোনো পাগল হবে। সারার অনেক এক্সপিরিয়েন্স, আর সারা নিজের এক্সপিরিয়েন্সের ব্যাপারে নিজেই এখন বলবে। এরপর সারা একটা সূচি দেয় যে সে কি কাজ করছে। এরপর ডন বলে, এখন আপনারাই বলুন, এই মেয়ে এতটা এক্সপিরিয়েন্স আর এতটাই যোগ্য, তাকে যদি আমি কাজে না রাখি তাহলে কাকে কাজে রাখবো? কেনেতের মতো বোকা লোকেদেরকে। সারা ইউক্যান কোম্পানির উন্নতির জন্য অনেক ইম্পর্টেন্ট। এরকমভাবে ডন সারার অনেক প্রশংসা করে। তখন সবাই সারার জন্য হাত তালি দেয়। এরপর ডন সারাকে বলে, রিচার্ড যা কিছু বলেছে তুমি এসব কিছু ভেবো না। সে যা কিছু বলেছে তাতে তোমার হয়তো একটু কষ্ট লেগেছে, কিন্তু ছেড়ে দাও তাকে। তার পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এর মধ্যে সেখানে রিচার্ড চলে আসে আর বলে যে এই এতিমখানার মেয়ের জন্য তুমি আমার ছেলেকে ছোট করছো। এর মা বাবা নেই, এই জন্য হয়তো তার অন্যের সাথে কথা বলার শিক্ষাও নেই। আর যদি তোমার মা বাবা বেঁচে থাকতো তাহলে এরকম মেয়ের সাথে তোমার চলাফেরা তাদের একদমই হয়তো ভালো লাগতো না। এরকমভাবে রিচার্ড এখানেও সারাকে ইনসাল্ট করে। ডন তার কথার মাঝখানে বলে, ঠিক আছে মেনে নিলাম যে সারার মা বাবা নেই, এই জন্য সে ভদ্রতা জানে না, কিন্তু কেনেতের জন্য আপনি তো আছেন তার বাবা হিসেবে, তাহলে সে কেন জেলে? আপনি তাকে ভদ্রতা শেখাননি। এভাবে ডন রিচার্ডকে ইনসাল্ট করে আর সারার হাত ধরে সারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই কারণে সারার কাছে ডনকে আরো বেশি ভালো লাগতে শুরু করে। জানি না সেই গাই কখন এসেছি, প্রাণের মাঝে দোলা দিয়েছি, আমারই মন তারে যেন ভালোবেসেছি। ওইদিকে রিচার্ড রাগে অনেক বেশি ড্রিঙ্ক করে আর একা একাই বলতে থাকে যে তার এত বড় সাহস, সে আমার ছেলেকে ইনসাল্ট করে। তখন নিক বলে, আরে আপনি বেশি ড্রিঙ্ক করবেন না, ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ুন। রিচার্ড তো রেগে যায় আর বলে, তুমি কে আমাকে অ্যাডভাইস দেওয়ার যে আমার ছেলেকে ইনসাল্ট করেছে আর তুমি আমার সাথে তর্ক করছো? কিন্তু তখন নিক বলে, আমি আপনার জন্য কি করিনি, কিন্তু তারপরেও আপনি শুধু কেনেথকে নিজের ছেলে মনে করেন আর আপনি শুধু তার ব্যাপারেই ভাবেন। এরপর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে রিচার্ড কোন কারণে ডনের মাকে ধাক্কা দিয়েছিল আর সে নিচে পড়ে গিয়েছিল আর তার মাথায় সে আঘাত পেয়েছিল, যার কারণে সে মারা যায়। কিন্তু এই ব্যাপারে প্রত্যক্ষ সাক্ষী একমাত্র চ্যাংই ছিল, মানে নিক। এরপর রিচার্ড চ্যাংকে বলেছিল যে লোক আমার কাজে আসবে না, তার বেঁচে থাকার কোনো প্রয়োজনই নেই। যদি তুমি আমার কাজে আসো তাহলে আমি তোমাকে স্পন্সর করে ইউএসএ পাঠিয়ে দেব আর তোমার সব পড়াশোনার খরচ আমিই দেব। এই জন্য চ্যাং এই ব্যাপারে কাউকে কিছু বলেনি আর রিচার্ডের সাহায্যে সে ইউএসএ চলে গেছে। এরপর লেখাপড়া শেষ করে সে আবারও ফিরে সে রিচার্ডের রফাদার হয়ে গেছে। নিক বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি বাবা, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করুন। এই কথা শুনে রিচার্ড রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে, তুমি আগে আমাকে বাবা বলা বন্ধ করো। এটা বলে সে ড্রিঙ্কের গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। এসব কথা শোনার পর নিকের অনেক কষ্ট লাগে। ওইদিকে সারা বাসায় আসে, কিন্তু এখনও সে শুধু ডনের ব্যাপারেই ভাবতে থাকে। সারা রং দেখে কিম তাকে নিয়ে মজা করে আর বলে, কি ম্যাডাম, দেখে মনে হচ্ছে তুমি ভালোবাসার জালে ফেসে গেছো। তুমি নিজেই তাকে প্রপোজ করো, না হলে ওই রাগী ডনের মুড আবার কবে বদলে যায়। এদিকে নিক তার বাসায় গিয়ে সবকিছু ভাঙতে শুরু করে আর চিৎকার করতে থাকে যে এত বড় সাহস তার, সে আমাকে ইনসাল্ট করে। এখন আমি সবাইকে দেখিয়ে দিব যে আমি কি করতে পারি। এই কথা বলে সে রিচার্ডের ছবি পায়ের নিচে রেখে ঢলতে শুরু করে। পরের দিন নিক ডনের সাথে দেখা করতে যায় আর ডনকে সত্যি বলে দেয় যে ওই দিন তোমার মাকে রিচার্ডই হত্যা করেছিল। এই কথা শুনে ডন চমকে গিয়ে তার কাছে আসে। নিক তখন ডনের সামনে নিচু হয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি সব কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু রিচার্ড আমার লাইফকে উন্নতি করবে সেটা প্রমিস করেছিল। আমাকে অনেক সাহায্য করেছে সে, এই জন্য আমি আজ পর্যন্ত কাউকে কিছু বলিনি। কিন্তু এখন সে একদম বদলে গেছে, তাই তাকে থামানোর জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তাই আমি তোমাকে সব কিছু বলে দিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। বাইরে দাঁড়িয়ে সারাও এসব কিছু শুনে ফেলে। এসব শুনে ডনের অনেক রাগ হয় আর সে নিককে বলে, আমি তোমাকে মেরে ফেলার আগে তুমি এখান থেকে বের হয়ে যাও। এরপর ডন সিদ্ধান্ত নেয়, আমি তাকে ছাড়বো না। আমার মাকে মেরে ফেলেছে আর সে আজ পর্যন্ত সে আমাকে ধোঁকা দিয়েছে, আমি তো তাকে মেরে ফেলে শান্তিতে নিঃশ্বাস নেব। এরপর ডন রিচার্ডের অফিসের দিকে যেতে থাকে, কিন্তু সারা ডনকে পেছন থেকে জড়িয়ে ধরে। সে বলতে থাকে, প্লিজ তাড়াহুড়োর মধ্যে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা সবসময় ভুল হয়, প্লিজ ঠান্ডা মাথায় ভাবো, এরপরে পদক্ষেপ নাও। ডন বলে, তুমি জানো না যে কত বছর থেকে আমি কোন অবস্থায় জীবন যাপন করছি। আমার মায়ের হত্যাকারীকে খুঁজতে আমার এত বছর লেগে গেল, আর আমি আজ তাকে পেয়ে গেছি, আমার কাছে প্রমাণও আছে, তাই প্লিজ আমাকে থামিও না।
এই কথা বলে ডন গাড়ি নিয়ে বের হয়ে যায়। ডন যখন রিচার্ডের বাসায় পৌঁছায় তখন দেখে রিচার্ড অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল, হয়তো সে মারাও যেতে পারে। তার পাশে একটা নোটিশ পড়েছিল যেখানে রিচার্ড টাইপ করে রেখেছিল, আমি আমার অপরাধ সহ্য করতে পারছি না। ডন বলে, না, আমি তোমাকে এত সহজে মরতে দেব না, তোমার মৃত্যু শুধু আমার হাতেই হতে হবে। তো পরের সিনে ডন হাসপাতালে বসেছিল, মানে ডন রিচার্ডকে এখানে অ্যাডমিট করেছে। ডন সারাকে বলে যে করেই হোক আমাদেরকে তার জীবন বাঁচাতে হবে, এরপর তাকে আমি আমার নিজের হাতে মেরে ফেলবো, তা আবার অনেক জঘন্যভাবে। সারা ডনকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ডন বলে তুমি যাও, আমি সবকিছু এখন একাই দেখে নেব। এটা বলে ডন তার অফিসে যায় আর তার মায়ের ছবি দেখতে থাকে। কিছুক্ষণ পর সেখানে সারা আসে আর ডনের হাতে তার মায়ের ছবি দেখে। সারা ডনের কষ্ট বুঝতে পারে যে আসলেই তার অনেক কষ্ট, তাই ডনকে সান্ত্বনা দেয় সে। আর ডনের হাতে হাত রেখে বলে, আমি জানি না যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলার জন্য এটা সঠিক সময় নাকি না, কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথে থাকতে চাই। তোমার সব স্ট্রাগলেও আমি তোমার পাশে থাকবো, আমার পুরো জীবন তোমার সাথে কাটাতে চাই। এইভাবে সারা তার ভালোবাসার কথা বলে। আর ডন যেহেতু সারাকে অনেক ভালোবাসে তাই ডন সারাকে কিস করে। আর এই রোমান্টিক মুহূর্তের সাথে এই পার্টি এখানেই শেষ হয়ে যায়। তো পরের পার্টি কেমন হতে যাচ্ছে সেটা অবশ্যই আন্দাজ করতে পারছেন। দেখা হচ্ছে পরের পার্টি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।